নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা সবাই জানি যে গত 22শে এপ্রিল ভারতীয়দের ওপর যেভাবে কাশ্মীরে হামলা হয়, তার প্রকৃত জবাব এখনও ভারত দিতে বাকি আছে। তো ভারত আজ এমন এক সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দেশের ভেতর ও বাইরে দুই দিক থেকেই নিরাপত্তার ওপর হুমকি বেড়ে চলেছে। সীমান্তের ওপারে পাকিস্তান, বাংলাদেশের মতো কিছু কিছু দেশ সক্রিয়ভাবে সন্ত্রাসকে মদদ দিচ্ছে, আর দেশের ভেতরেও কিছু স্বার্থান্বেষী শক্তি তাদের হাতের পুতুল হয়ে উঠেছে। কাশ্মীর থেকে শুরু করে বাংলার মাটিতে এদের কার্যকলাপ আমাদের জাতীয় সংহতি এবং নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ হয়ে দাঁড়িয়েছে আজকে। এবার এটাও ভাবতে হবে যে বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ভারতের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কারণ চীন যদিও পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু, কিন্তু 2025 সালের বাস্তবতা এমনই যে চীনের অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক ইমেজ সংকটের কারণে চীন সরাসরি পাকিস্তানপন্থী সামরিক হস্তক্ষেপে যেতে চাইবে না। এবং চীনের যে বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং নিজের বিপুল ঋণ নীতি বা ডেট ডিপ্লোমেসি যেটাকে বলা হয়, সেটা ব্যর্থ হওয়ার আশঙ্কায় চীন এখন নতুন করে পশ্চিমী দেশগুলোর সাথে দ্বন্দ্ব বাড়াতে চাইবে না। অন্যদিকে আমেরিকা ভারতের সাথে ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের কারণে এবং সাম্প্রতিক মার্কিন চীন যে বাণিজ্য যুদ্ধ হচ্ছে তার ফলে স্পষ্টতই ভারতকে সমর্থন করবে। ইতিমধ্যে তারা এরকম একটা ইচ্ছাও প্রকাশ করেছে। আমেরিকার ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি এর মূলে আজ ভারত একটি মূল স্তম্ভ। সুতরাং কূটনৈতিক ও সামরিক দিক দিয়ে ভারত এখন অনেক বেশি মুক্তভাবে এবং আক্রমণাত্মকভাবে নিজের স্বার্থ রক্ষা করতে পারবে। এবার এই পরিস্থিতিতে আমাদের এটাও ভাবতে হবে যে যুদ্ধ কখনোই কাম্য নয়, সাম্প্রদায়িকতা কখনোই কাম্য নয়, এবং পাকিস্তান এটাই চায়। কিভাবে ভারত ঘরের ভেতরকার যে দেশদ্রোহী শক্তিগুলো রয়েছে তাদেরকে নির্মূল করতে পারবে, কিভাবে সামরিকভাবে পূর্ণ মাত্রার যুদ্ধকে এড়িয়ে গিয়ে একটা উপযুক্ত প্রতিশোধ নেবে, কিভাবে অর্থনৈতিক চাপ দিয়ে পাকিস্তানের সন্ত্রাস যে সংগঠনগুলি আছে সেগুলোকে ধ্বংস করবে, এই রকমের প্রশ্ন মনের মধ্যে থাকে। তো আমি এই কয়েকটারই উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন। তো প্রথমে আমরা দেখতে চাইছি যে কাশ্মীরে হামলার প্রতিশোধ নিতে পূর্ণমাত্রার সামরিক হস্তক্ষেপ ছাড়া ভারত সামরিকভাবে আর কী করতে পারে। তো সার্জিক্যাল স্ট্রাইক করা যেতে পারে, বিমান হামলা করা যেতে পারে, এগুলো আমরা অলরেডি দেখেছি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পাকিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে একদম লেজার পয়েন্টেড বোমা, এলিট কমান্ডো অভিযান চালিয়ে একদম ধ্বংস করে দেওয়া যেতে পারে। আবার গোপন হত্যাকাণ্ড করা যেতে পারে রয়ের মাধ্যমে। আন্তর্জাতিক ও পাকিস্তানের ভেতরে থাকা শীর্ষ সন্ত্রাসী নেতাদের নিখুঁতভাবে একদম খুঁজে বের করে করে টার্গেটেড কিলিং এরকম করা যেতে পারে, করা উচিত, যেমন আমেরিকা করেছিল ওসামা বিন লাদেনের সাথে। এগুলো সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও করা যেতে পারে। আবার যে আমাদের এলওসি আছে, নিয়ন্ত্রণ রেখার, ওখানে একদম ভারী আর্টিলারি, রকেট ও মোটর দিয়ে লঞ্চ প্যাড ও পাকিস্তানের যে সেনার চৌকিগুলো আছে সেগুলোকে ধ্বংস করা যেতে পারে। সাইবার যুদ্ধ করা যেতে পারে, ইলেকট্রনিক যুদ্ধ করা যেতে পারে। পাকিস্তানের সামরিক কমিউনিকেশন নেটওয়ার্কগুলোকে ভেঙে দাও। পাকিস্তানের তারপরে এটাও করা যেতে পারে, নৌপথ অবরোধ প্রস্তুতি করে নৌপথ এর মাধ্যমে জায়গাটাকে অবরোধ করে দাও। আরব সাগরের পাকিস্তানের বাণিজ্যিক রুটকে বাধাগ্রস্ত করে দাও, অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। তো এইগুলো করা যেতে পারে। আর ভারত যে ইতিমধ্যে করে ফেলেছে, ইন্দাস ওয়াটার ট্রিটি যে তৈরি করেছে, সেটা কীরকম প্রভাব ফেলবে। আমার মনে হয় যে পাকিস্তানে যদি আমরা সত্যি কার্যকরী করতে পারি, মানে ওখানে যদি ড্যাম দিয়ে হোক কোনোভাবে জলগুলো যদি ঘুরিয়ে দিতে পারি, তাহলে পাকিস্তানের মূল ফসল উৎপাদন সম্পূর্ণ ভেঙে পড়বে, কৃষি ধসে যাবে। 80% জমি ইন্দাস নদীর জলের উপরই নির্ভর করে। এই তারপর জল কমে গেলে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হবে, অবশ্যই হবে। এবার এটা বুঝতে হবে যে ইন্দাস ওয়াটার ট্রিটি আসলে কী। সেটা ছিল যে 1960 সালে ভারত সই করেছিল যে ইন্দাস, ঝেলাম এবং চেনাব নদীর বেশিরভাগ জল পাকিস্তান পাবে, এবং ভারত এই
চুক্তি যদি স্থগিত করে দেয়, তাহলে ভারত ওই জলগুলো নিজের দেশের দিকে ঘোরাতে পারবে, কারণ ভারতের থ্রু যায় ওই জলগুলো। আর এদের যে মেন ডিসচার্জ, যে মেন জল এই নদীগুলোর ওপর পড়ে, মানে বৃষ্টিপাত হয়ে, সে বৃষ্টিপাতটা ভারতেই হয়। অতএব চীন চাইলেও ঘোরাতে পারবে না। ওইসব আবল তাবল কথা, গুজব ছাড়া আর কিছু না। তো পাকিস্তানে তাহলে অবশ্যই পানীয় জলের সংকট শুরু হবে যদি আমরা সেগুলো করি। এবার আভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলাতে তো পাকিস্তান এমনিই ভুগছে। এবার সাধারণ মানুষ তখন সরাসরি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়বে, যেটা পাকিস্তানের লোক এমনিও শুরু করেছে। কারণ আমার মনে হয় পাকিস্তানে আরও বেশি হওয়া উচিত প্রতিবাদ এইসব নোংরামির বিরুদ্ধে, কিন্তু সেইভাবে হচ্ছে না কোনো একটা কারণে। তো এবার পাক সেনার পৃষ্ঠপোষকতা পাওয়া কঠিন হয়ে যাবে তখন সন্ত্রাসবাদীদের পক্ষে। তাহলে সন্ত্রাসের জন্য অর্থব্যবস্থা পুরোপুরি সংকুচিত হয়ে পড়বে, দেশের অর্থনীতি যখন ধসে পড়বে। তো এইগুলো আমরা কিছু একটা করেছি, এবং আর বাকিগুলো যেগুলো বললাম সেগুলো করা যেতে পারে। কিন্তু শুধু এইগুলো করলেই হবে না, ভারতের আরও কিছু কিছু জিনিস করতে হবে। সেটা হচ্ছে ভারতের ঘরের ভেতরের যে সন্ত্রাস সমর্থক এবং মদতদাতারা রয়েছে, তাদেরকে কী করে নির্মূল করা যায়, এটা হচ্ছে বিশাল বড় প্রশ্ন। এবার আমি একটা স্পষ্ট করে বলে দিতে চাইছি, এখানে সন্ত্রাস মদতদাতা মানে কেবলমাত্র তারাই যারা সরাসরি বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদীদেরকে সাহায্য করে। এখানে আমি কোনো বিশেষ ধর্মের কথা বলছি না, যারা করে তারা জানে কারা করে। তো এবার এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের দেশের একটা বিপুল অংশ মুসলিম সমাজ আজকে তারাও বিরক্ত এইরকম সন্ত্রাস এতটা মাত্রায় ছড়িয়ে পড়ার ফলে। তারা বিরক্ত, এটা অস্বীকার করার উপায় নেই। তারা নিজেরাও ক্ষুব্ধ যে কেন আমাদের ধর্মকে এইভাবে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সেটাকে আমাদের মাথায় রাখতে হবে যে সবাই একরকম হয় না। কিন্তু এটাও একটা সত্যি কথা যে আজকে যদি মুসলমান সমাজের এক অংশও অন্যরকম ভাবনা চিন্তা করে, ভারত বিরোধী ভাবনা চিন্তা করে, তাহলে সেটা কতটা লোক সেটা, যদি ভারতে 25 কোটি মুসলমান থাকে, আমি ধরে দিচ্ছি, তার যদি 1%ও আজকে একটা বিরূপ চিন্তাভাবনা মাথার মধ্যে পোষণ করে, তাহলে সেটা কত অংশ হবে, কত লক্ষ লোক হবে? 25 লক্ষ লোক হবে। তো 25 লক্ষ লোক কি এখানে আছে? সেই কারণে আমাদেরকে কড়া গোয়েন্দা নজরদারি রাখতে হবে। সন্দেহভাজন এলাকাগুলিতে গভীর নজরদারি মানে রাখতে হবে আমাদেরকে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল এবং শহরতলি এলাকাগুলোতে। টেলিফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া এবং আর্থিক লেনদেনের ওপর কঠোর নজরদারি করতে হবে। আর এই যে আমাদের আইন আছে, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, ইউএপিএ, এই আইনগুলোকে আরও বেশি সশক্ত করতে হবে। এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, এই এই এজেন্সিগুলোকে আমাদের আরও বেশি শক্তি দিতে হবে। বুঝতে পারা যাচ্ছে আশা করি আমরা কী করতে চাই। আদালতকে সহযোগিতা করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু আদালতের সহযোগিতা পাওয়া যাবে কি না সেটা আবার আরেকটা বিষয়, ওটা আবার আরেকটা ব্যাপার। তো পেলে ভালো কথা। আবার ফান্ডিং চ্যানেল বন্ধ করতে হবে। এই যে ফান্ড হয়ে যাচ্ছে, ভারতে বসে আছে, পাকিস্তান থেকে টাকা চলে এলো, বাংলাদেশ থেকে টাকা চলে এলো, এইগুলো বন্ধ করতে হবে। এই এনজিও, এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিছু কিছু মাদ্রাসা, এই ধরনের এদের মাধ্যমে সন্ত্রাসের জন্য টাকা অর্থ চলে আসছে, এইগুলোকে বন্ধ করতে হবে। সেগুলোকে চিহ্নিত করে তল্লাশি করে সম্পত্তি বাজেয়াপ্ত করো এবং কার্যত নিষ্ক্রিয় করে দাও। মানে একদম রুক্ষভাবে, নিষ্ঠুরভাবে বন্ধ করে দাও এদেরকে, নাহলে আমরা থাকবো না। আমাদের দেশে সাধারণ মানুষ, যারা ভদ্র সভ্য খেটে খাওয়া মানুষ, তারা সুখে শান্তিতে বাঁচতে পারবে না। আর এই যে দেশের ভেতরেই এক শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যা এই উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে সাধারণ মুসলিম সম্প্রদায়ের ভেতরেই বিশ্বাসযোগ্য বিকল্প তুলে ধরে। শান্তিপ্রিয় মুসলিম যারা আছে, তাদের নেতাদের মাধ্যমে এই প্রচার চালাতে হবে। এবার মুসলমান নেতাদেরকে এগিয়ে আসতে হবে। এসিতে হাওয়া খেয়ে আমাদের ধর্ম আজকে বিপন্ন এইসব কথা বললে হবে না। তো রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের জন্য দ্রুত ফাঁসি, যারা দেশ বিরোধী কাজের জন্য ধরা পড়বে, ট্রিজন করবে, ট্রেটার হবে, প্রমাণিত হবে, আদালতে গিয়ে তাদের বিচারের পরে দ্রুত সাজা কার্যকর করতে হবে, সোজা, যাতে দৃষ্টান্তমূলক প্রভাব পড়ে। তো এগুলো করলে আমার মনে হয় ভারতের একটা ভবিষ্যৎ একটু হলেও সমৃদ্ধিশালী হবে। আজকে এখানেই থাক,
পরে আবার হবে। আপনারা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও ভিডিও আসবে।